পর্ণা সারা রাত জেগে শাড়ির কথা নিয়ে কাজ করতে থাকেন। সকালে বর্ষা পর্ণাকে বলেন, ও হো বৌদি ভাই, তুমি তো কাল সারা রাত ঘুমোওনি, একটুখানি রেস্ট নিয়ে নাও না। পর্ণা বলেন, আরে এই তো একটু চোখ বুজে নিলাম, ব্যাস হয়ে গেছে। রুচিরা বলেন, কোনো মানে হয় পর্ণা? 1 সেকেন্ড চোখ বন্ধ করেই শোনো না, তুমি নিজে একা হাতেই তো সব কিছু করছো, এবার না হয় আমরা। পর্ণা বলেন, কোথায় একা রুচিদি, তোমরাও তো আমার সাথে রাত জাগছো বলো। আরে তোমরা বুঝতে পারছো না, এখন এক এক মিনিটে টাকার হিসেব হচ্ছে, আমাদের হাতে এখন 1 মিনিটও সময় নেই যে সময় নষ্ট করব। আর আমাকে নিয়ে চিন্তা করো না, ও আমার রাত জাগা অভ্যেস আছে। এরপর সৃজন ব্ল্যাক কফি নিয়ে এসে বলেন, রাত জাগার অভ্যেস আছে, সাথে এইটারও নিশ্চয়ই অভ্যেস আছে, এই নাও তোমার জন্য ব্ল্যাক কফি। পর্ণা বলেন, ব্ল্যাক কফি? দেখেছো তো বর্ষা, তোমার দাদা থাকতে আমার কোনো চিন্তাই নেই, আমি একেবারে নিশ্চিন্ত থাকতে পারি। আমার যে ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করছিল, আমি সেইটা মুখে না বলতে আমার মনের কথা কি সুন্দর বুঝে গেল। সৃজন বলেন, তোমার মনের কথা যদি নাই বুঝবো তাহলে কেমন প্রেমিক হলাম বলো। পর্ণা বলেন, তাই বুঝি? সৃজন বলেন, হ্যাঁ আলবাত, আরে পর্ণার মনের কথা সৃজনই বুঝবে আবার কি। বর্ষা বলেন, আহা দাদা, বলছিলাম আমরাও তো এখানে রয়েছি নাকি। পর্ণা বলেন, এই বর্ষা, তুমি কিন্তু আজকাল খুব ফাজিল হয়ে যাচ্ছ জানো। যাক গে, এইসব বাজে কথা রাখো তো। এই সৃজন, একবার এসো তো, কাজের কথা বলছি একটু ডিজাইনগুলো দেখো তো ঠিক লাগছে কি না। সৃজন ডিজাইনগুলো দেখে মনে মনে বলতে থাকেন, নিজের সৃষ্টি কি আর কেউ ভোলে পর্ণা? তোমার হাতে ডিজাইনে শাড়ির কথা আবার নতুন করে প্রাণ পাবে, আমাদের শাড়ির কথা আবার ফিরে আসবে তোমার এই আঁকা ডিজাইনের শাড়িতে। পর্ণা বলেন, কি গো, ভালো লাগেনি? সৃজন বলেন, আরে অপূর্ব হয়েছে, ফ্যান্টাস্টিক, অসাধারণ হয়েছে, ফাটাফাটি। এরপর সুরভি দত্তবাড়িতে এসে বলেন, আসতে পারি? পর্ণা বলেন, ও মা সুরভিদি, তুমি এইখানে? সৃজন সুরভিকে বলেন, পর্ণার অফিসে আপনার সাথে আমার একটু কথা হয়েছে। পর্ণাকে আপনি কতবার কত রকমভাবে হেল্প করেছেন, কিন্তু পর্ণার সাথে যেটা হয়েছে, বিশ্বাস করুন, এটা আপনার কাছে এক্সপেক্টেড ছিল না। এই কঠিন পরিস্থিতিতে আপনি পর্ণার পাশে দাঁড়ালেন না। পর্ণা সৃজনকে বলেন, কী যে করো না তুমি সৃজন। সুরভিদি প্লিজ কিছু মনে করো না, আসলে সৃজনের মাথা গরম হয়ে গেলে। সুরভি বলেন, না পর্ণা, সৃজন তো ভুল কিছু বলেননি, ওনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এই কথাগুলো বলতাম। পর্ণা বলেন, আচ্ছা তুমি আগে চলো না, ভেতরে এসো। সুরভি বলেন, কাল তোমার সাথে এত বড় অন্যায়টা হতে দেখেও মুখ বুজে সহ্য করার পর কি করে তোমাকে মুখ দেখাবো বুঝতে পারছিলাম না। পর্ণা খুব গিল্টি ফিল হচ্ছিল, তোমার সাথে যেটা হয়েছে আমি সেইটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, তাই তোমাকে আজকে একটা কথা বলতে এসেছি। তোমার যে কোনো দরকারে আমি তোমার সাথে আছি। এই সমস্ত কথা মৌমিতা দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকেন। মনে মনে বলেন, ও বাবা, এই তো পর্ণার অফিসে সেই সুরভি, কী এত কথা বলছে শুনি তো। সুরভি বলেন, আচ্ছা এবার বলো তো, ওই 20 লাখ টাকাটা ফেরত দেওয়ার কিছু ব্যবস্থা করলে? বর্ষা বলেন, বৌদিভাই ভেবেছে যে শাড়ির কথা এক্সিবিশন করে ওই 20 লাখ টাকা জোগাড় করবে, আর তারপর তোমাদের ফালতু বসের উপর ছুঁড়ে মেরে আসবে। সুরভি বলেন, বাহ, এটা তো খুব ভালো আইডিয়া, কিন্তু পর্ণা সব কিছু রেডি করে শাড়ির এক্সিবিশন করতে 1-2 দিন তো সময় লাগবে, এই 2 দিন অফিস যাওয়া কি করে আটকাবে সেই বিষয়ে কি কিছু ভেবেছ? রুচিরা বলেন, আচ্ছা পর্ণা, একটা সিকলিপ নিয়ে নিলে কেমন হয়? সুরভি বলেন, রাইট, একদম ঠিক বলেছ পর্ণা, তুমি একটা মেসেজ বা ফোন করে দাও, বা একটা কাজ করতে পারো, লাইভ নিউজের অফিসিয়াল আইডিতে সিকলিপ চেয়ে একটা মেল পাঠিয়ে দাও, যাতে ওরা লিগেলি তোমার উপর কোনো চাপ দিতে না পারে। মৌমিতা মনে মনে বলতে থাকেন, আচ্ছা তো এই প্ল্যান হচ্ছে, এক্ষুনি ঈশাকে মেসেজ করে সবটা জানিয়ে দিচ্ছি, তোমাদের প্ল্যান না ভেস্তে দেবে ঈশা।